এক সাইকো যে কিনা মানুষকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে শক দিয়ে মারত আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাইভ করত। ভিউ বাড়তে থাকলে কারেন্টের পাওয়ারও বেড়ে যেত, আর যখন ভিউ 2 মিলিয়ন হয়ে যেত তখনই মারা যেত ভিকটিম। ওদের বাঁচা মরাটা ছিল সাধারণ মানুষের হাতে, কিন্তু ভুলবশত লোকটা ফাতের প্রতিবেশী বোনকে মেরে ফেলে। এটাতে তাণ্ডব লীলা শুরু করে দেয় ফাতে। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত সোনু সাদ অভিনীত ফাতে সিনেমাটির কথা। সময় নষ্ট না করে আর বেশি কথা না বাড়িয়ে চলো গল্পের গভীরে ঢুকে পড়া যাক। কাহিনীর শুরুতেই দেখা যায় গুলির স্তূপ পড়ে আছে। এখানে নাকি 40 জন মানুষ মারা হয়েছে, কিন্তু ফাতে জানায় না স্যার 50 জন, তবে 10 জনের বডি কোথাও খুঁজে পাবেন না। তখন আয়াপ্পা নামের একজন বলে, এজেন্সিকে না জানিয়ে এত মানুষ মারা ঠিক হয়নি তোমার, তুমিও তো একদিন এই এজেন্সিরই সদস্য ছিলে। এটা শুনে ফাতে বলে, ছিলাম স্যার, কিন্তু এখন আর নেই। এগুলো শুনে আয়াপ্পা একটা লোকেশন দিয়ে বলে, এখানের রাজা 200 গুন্ডা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, সাবধানে যেও কিন্তু, আর যদি ব্যাকআপ লাগে তাহলে আগেই বলো। তখন ফাতে বলে, ব্যাকআপ তো লাগবেই স্যার, আমি গিয়ে বডি রেডি করি আর সেগুলো ক্লিন করতে আপনি ব্যাকআপ পাঠান। তারপর পরই জন উইকের মতো সুটেড বুটেড হয়ে বেরিয়ে পড়ে ফাতে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে সেই জায়গায়। বাইরে থাকা দুজনকে মেরে ঘরে প্রবেশ করে ফাতে। এই ঘরটার মধ্যে প্রায় 100 জনের মতো মানুষ ছিল। ওকে দেখে তো সবাই মজা নেওয়া শুরু করে দেয়। ঠিক তখনই একজনের গলায় বন্দুক থেকে মেরে দেয় ওকে। তারপর তাণ্ডব লীলা শুরু করে দেয় ফাতে। সে এমনভাবে মানুষ মারছিল যেন রিয়েল লাইফে না, কোনো গেমের মধ্যে মানুষ মারছে। আর ওর মারা স্টাইল কি! চোখের পলকেই সেখানে থাকা 100 জনকে মেরে দেয় ফাতে। তারপর বাহিরে বের হতে গেলেই বাধে এক বিপত্তি। একটা ধামাকা হয়, মাটিতে লুটিয়ে পড়ে ফাতে। সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। ওর পুরো নাম ফাতে সিং, পাঞ্জাবেই বড় হয়েছে সে। ফাতের কাহিনীকে এখানেই শেষ সেটা জানতে পারবে সিনেমার সামনের দিকে। এই কাহিনীটা শুরু হয় পাঞ্জাবের ছোট্ট একটা গ্রাম মোগা থেকে। পরিবার বলতে কেউই নেই ফাতের, তবে পুরো গ্রামই যেন ফাতের একটা পরিবার। সবাই ফাতেকে খুব ভালোবাসত, আর ফাতেও। সে যে বাড়িটাতে থাকতো তার পাশের বাড়িতেই নিমরাত নামের এক মেয়েও থাকতো। নিমরাতকে ফাতে নিজের ছোট বোনের মতোই দেখতো, আর নিমরাতও ফাতেকে বড় ভাইয়ের মতোই কেয়ার করত। প্রত্যেকদিন সকালে ফাতের জন্য চা রাখত নিমরাত, সেটা খেয়েই ফাতের প্রতিদিন সকাল শুরু হতো। তারপর চলে আসতো ডেইরি ফার্মে। এখানে দুধ উৎপাদন করাই ছিল ওদের উদ্দেশ্য। সেই ডেইরি ফার্মটায় সিন্ধু নামের একজন কাজ করত। ফাতের ডেইরি ফার্মটা খুব ভালোভাবেই চলতো। একদিন সকালবেলা বাইরে এসেই ওর এক কর্মচারীর 2 বাচ্চাকে দেখতে পায় ফাতে। তখন জিজ্ঞাসা, স্কুলে যাসনি তোরা? এটা শুনে বাচ্চা দুটো জানায়, স্কুল ফি ছাড়া স্কুলে যেতে বারণ করেছে স্যার, তো বাবা সেই ফি আনতেই গেছে। ঠিক তখনই ওদের বাবা এসে বলে, কাল থেকে তোদের স্কুল ছুটি, আর যেতে হবে না তোদের স্কুলে। অর্থাৎ সে টাকাটা ম্যানেজ করতে পারেনি। সেদিনই লোকটার লকারে স্কুল ফিটা রেখে যায় ফাতে। আসলে সে তার প্রতিটি কর্মচারীর এমনই খেয়াল রাখত। সেই টাকাটা পেয়ে তো অনেক খুশি হয়ে যায় লোকটা। পরে দুপুরের দিকে সিন্ধু চলে আসে নিমরাতের দোকানে। ওকে বারবার কল দিলেও ধরছিল না, এজন্যই দোকানে চলে এসেছে। আসলে অনলাইনে লোন অ্যাপ থেকে লোন নিয়েছিল সিন্ধু, তো টাকা পরিশোধ করলেও তারা আরও টাকা চায়। আর নিমরাত ওই কোম্পানির এজেন্ট হয় তার কাছে এসেছে। গতকালও সেই কোম্পানির লোক এসে ধুমকি দিয়ে গেছে সিন্ধুকে। সে জানা এইসব জ্বালা আমি একদিন মরেই যাব, তো আমি একা মরবো না, আমার পরিবার সহ মরবো, সেটা তুমিই জানো। এত চাপ আর নিতেই পারছিল না সিন্ধু, কিন্তু নিমরাত ব্যাপারটা দেখবে বলে জানিয়ে দেয়। আসলে তার সাথেও ধোঁকা হয়েছিল। বাসে করে বান্ধবীর সাথে বাড়ি যাওয়ার সময় বান্ধবী বলে, গতকাল চাচা এসে তোর নামে যা তা বলে গেছে, তুই নাকি পুরো গ্রামের মানুষকে লোন দিয়ে ফ্রড করেছিস, তো তাড়াতাড়ি সব বাদ দে তুই, না হলে পরে বড় কোনো ঝামেলায় পড়ে যাবি। কিন্তু নিমরাত তার সাধ্যমতো চেষ্টা করছিল যেন গ্রামের কোনো লোকের ক্ষতি না হয়, কারণ পুরো গ্রামটাই তো তার পরিবারের মতোই। তখন বান্ধবী বলে, তুই ফাতে ভাইয়ের সাথে এইসব ব্যাপার নিয়ে কথা বললেই তো পারিস, কিন্তু এসব ধোকার কথা কিভাবে বলবে তার ভাইয়ের মতো ফাতেহকে। তখনই দেখা যায় এই লোন স্কিমের মাস্টার মাইন্ড রাজাকে। ওর সেক্রেটারি এসে যেন আমাদের পুরো সিস্টেমটার অ্যাক্সেস নিয়ে নিয়েছে খুশি শর্মা এবং তার 4 সহযোগী। একজনকে ধরে এনেছে এখানে, বাকি 3 জনকে জায়গাতেই মেরে দিয়েছে, আর খুশিকে কোথাও খুঁজে পায়নি। তখন রাজা ওই ছেলেটাকে বলে, গত 3 মাস ধরে অনেক কাঠখড়ি পুড়িয়ে গোটা দেশের সিক্রেট ফাইল চুরি করেছি, আর খুশি আর তোরা মিলে এক নিমিষেই সবকিছু নিয়ে গেলি। এটা কি ঠিক? অন্যের কষ্টের ফল তোরা ভোগ করবি? তারপর পরই সেই ছেলেটাকে একটা কারেন্টের চেয়ারে বসে শক দেওয়া হচ্ছিল, আর সেই ভিডিও লাইভে চলছিল। নিমিষেই সাধারণ মানুষের ভিউ ওর জান নিয়ে নেয়। এটা দেখে গোটা দেশ থমকে যায়। এই ভিডিওটা নিমরাত দেখে আর অনেক চিন্তায় পড়ে যায়। পরে মা ওর জন্য খাবার আনে, তখনই সিন্ধুর কল আসে ওর ফোনে, কিন্তু সেটা ধরে না নিমরাত, আর বলে শাক তো ফাতে অনেক পছন্দ করে, তো ওকে খানিকটা দিয়ে আসি। মাও না করে না। নিমরাত এসে ফাতেকে শাকটা দিয়ে যায়, কিন্তু ফাতে ওর মুখে চিন্তার ছাপ দেখে জিজ্ঞাসা, সব ঠিক আছে তো? তখন নিমরাত কিছু বলতে যাবে, ঠিক তখনই মা ওকে ডাক দেয়। এটাতে কিছু না বলেই সেখান থেকে চলে যায় নিমরাত। পরদিন সকালবেলা সিন্ধুকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। বউ ছেলের সাথে দেখা করে সাদের রুমে এসে দরজা লাগিয়ে দেয় সিন্ধু। তারপর পরই মারা যায় সে। এতে ওর পরিবার সহ পুরো গ্রামেই দুঃখ ছেয়ে যায়। নিমরাতও চলে আসে সেখানে।
ঠিক তখনই ওর মনে পড়ে সিন্ধু বলেছিল আমি একা মরবো নাকি পুরো পরিবার সহ। এটা নিমরাতের জন্যই হয়েছে এমনটা ভেবে চলে যায় সেখান থেকে। আর খুশি শর্মাকে কল দিয়ে সাহায্য চায় ওনার থেকে। পাশ থেকে এই জিনিসটা লক্ষ্য করে ফাতে। পরদিন সকালে সে খেয়াল করে প্রত্যেক দিনের মতো আজ আর চা নেই সেখানে। সাথে সাথেই নিমরাতের বাড়িতে পুলিশ চলে আসে এবং জানা সিন্ধু মরার আগে নিমরাতের নাম লিখে গেছে নোটে, তো বাড়িতে আসলে থানায় নিয়ে আসবেন ওকে। এগুলো দেখে কিছুই বুঝতে পারে না ফাতে। পরে নিমরাতের দোকান সহায়কের থেকে জানতে পারে এই সমস্যা শুরু হয় যখন অনলাইন লোন অ্যাপের লোক দোকানে আসে। নিমরাত সেই অ্যাপ থেকে লোন নিয়ে এজেন্ট হয়ে যায়। তারপর তো দোকানে লোকের লাইনই লেগে যায়, গ্রামের অনেকেই নেয় এই লোন। তারপরে শুরু হয় আসল সমস্যা। তখন ফাতে বুঝে যায় লোন অ্যাপ সম্পর্কে। এই অ্যাপ ডাউনলোড করতে ফোনের অ্যাক্সেস পেয়ে যায় ওই কোম্পানি। তারপরে তারা মানুষের গোপন তথ্য নিয়ে শুরু করে ধান্দা। এর পেছনে বড় কোনো গ্রুপ আছে বুঝতে পেরে যায় ফাতে। আর গোটা দেশের মানুষই হয়তো বা আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে এইসব লোন অ্যাপের সাথে। তো দেশের জন্য গ্রাম ছাড়ার সময় হয়ে গেছে। পরদিনই ফাতে দিল্লিতে চলে আসে পুরো গ্রুপকে ধরতে আর নিমরাতকেও খুঁজে বের করতে। নিমরাতের ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে খুশির নাম্বার পায় ফাতে। তখন খুশি বলে নিমরাতের সম্পর্কে জানতে হলে কাল আমার সাথে দেখা করো। পরদিনই ফাতে চলে আসে ওর সাথে দেখা করতে। নিমরাত পাঞ্জাব ছাড়ার আগে শেষবার খুশির সাথেই কথা বলেছিল। আসলে ওরা দুজনে মিলে চাড্ডা নামের একজনকে এক্সপোজ করতে চাচ্ছিল। দেশের প্রায় সব লোন অ্যাপই চাড্ডাই দেখত। তখন খুশি ফাতেকে একটা ভিডিও দেখায় যেখানে চাড্ডা নিমরাতের সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল। চাড্ডার নিমরাতকে কোথায় রেখেছে সেটা জানে না খুশি, কিন্তু চাড্ডার গোপন আস্তানা সম্পর্কে বলে এক সিনেমা হল হচ্ছে এখন চাড্ডার বেস। তারপরই ফাতে চলে আসে সেখানে। হলের বাইরে একটা চা স্টলে বসেছিল ফাতে। চাড্ডা সেই হলের মধ্যে আসলে ফাতে ঢুকে যায় সেখানে। এটা আসলে একটা কল সেন্টারের মতো সাজানো। এখান থেকে ওরা 2 নম্বর কাজ করত। ফাতে এসেই চাড্ডাকে নিমরাতের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কিছুই বলতে পারে না চাড্ডা। আরও জানায় ঠিক আছে খুঁজবো, আর যদি পাই তবে কয়েকদিন রেখে ব্যবহার করে তারপর তোকে দিয়ে দিব। এখন তুই যা এখান থেকে। ফাতে সেখান থেকে দরজা পর্যন্ত যায়। বাহিরে বের না হয়ে দরজা বন্ধ করে ভেতরে চলে আসে আর তাণ্ডব লীলা শুরু করে দেয়। ওদেরকে পাখির মতো মারতে থাকে ফাতে। এক নিমিষেই সবাইকেই মেরে দেয়। তখন চাড্ডাকে মাফ করে দিতে বললে ফাতে জানায় তোকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু এখন আর ওই অফার নেই। অফার শেষ হয়ে গেলে সেটা ডায়াল করে আর লাভ হয় না। মারা যায় চাড্ডা আর ওর ফোন থেকে সব ডিটেলস নিয়ে নেয় ফাতে। তারপর সেখানে থাকা ফাতের সব ফিঙ্গারপ্রিন্টও মুছে ফেলে। বিকেলবেলায় সেখানে অনেক পুলিশ চলে আসে, কিন্তু কোনো কিছুই পায় না তারা। একটা ফিঙ্গারপ্রিন্টও পায় না আর সিসিটিভির কোনো ফুটেজও পায় না। পরে আশেপাশের সব বিল্ডিংয়ের ফুটেজ আনতে বলে। এই খবর রাজা পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। তারপর লি নামের একজনকে পাঠায় সত্যপ্রকাশের কাছে চাড্ডার মৃত্যুর পেছনের রহস্য জানতে। এদিকে ওই চা স্টলে সিসিটিভি ফুটেজ আসে পুলিশের হাতে। সেটাতে ফাতেকে দেখতে পায় ওরা। একই জায়গায় 4 ঘন্টা বসেছিল সে। তারপর ফাতের উদ্দেশ্যেই রওনা হয়ে পড়ে ওরা। এ পর্যায়ে এন্ট্রি নেয় সত্যপ্রকাশ। তখন লিওর সাথে অনেক বাজে বিহেভ করে যে বস তোমার উপর অনেক রেগে আছে, তুমি এখনো চাড্ডার খুনিকে খুঁজে পাওনি কেন। এটাতে অনেক রেগে যায় প্রকাশ আর চপস্টিক দিকেই মেরে দেয় লিকে। আর অন্যজনকে বলে আমার ভীষণ তোর বসের থেকে অনেক বড়, তো আমার সাথে কথা বলতে হলে বুঝে শুনে কথা বলতে হবে। কিন্তু ওই লোকটা ক্যারাম খেলছিল দেখে প্রকাশ বলে চল তোকে বাঁচার একটা সুযোগ দিলাম, এই গুটিটা যদি তুই ফেলতে পারিস তাহলে তুই বাঁচবি, আর যদি না পারিস তাহলে তুই মরবি। এটা শুনে অনেক থতপত খেয়ে যায় লোকটা আর মিস করে ফেলে। সাথে সাথে ওকেও মেরে দেয় প্রকাশ। এদিকে দেখা যায় পুলিশ দুটো ফাতেকে ফলো করছিল। পাশ থেকে লুকে একজন ছবিও তুলছিল ফাতের। তখনই ফাতে ওকে দেখে ফেলে আর বলে সামনে থেকেও ছবি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর নিশীথ বিশ্বাস নামের একজন পুলিশ অফিসার এসে বলে তোকে কিভাবে খুঁজে বের করলাম, এটাতে কি তুই শক খেয়ে গেছিস নাকি। কিন্তু ফাতে জানায় স্যার এটা তো একদমই সহজ। ওই হলের পাশে থাকা দোকানে আমি টানা 4 ঘন্টা বসেছিলাম। সেখান থেকে আমার ছবি কালেক্ট করে ফেস রেকগনিশন সফটওয়্যারের মাধ্যমে আমাকে খুঁজে নাম্বার বের করেছেন আর সেটা ট্যাগ করে চলে এসেছেন এখানে। তখন নিশীথ জানতে চায় তুই ওখানে ওই 4 ঘন্টা বসে কি করছিলি। উত্তরে ফাতে জানায় আমার গ্রামের এক মেয়ে হারিয়ে গেছে, নাম ওর নিমরাত। ওকে খুঁজতেই আমি দিল্লিতে এসেছি। আর ওই দোকানের চাটা কিন্তু খুব মজা আছে স্যার, একদিন ট্রাই করে দেখবেন। এদিকে প্রকাশকে কল দেয় রাজা আর বলে খুব তাড়াতাড়ি খুশি শর্মাকে খুঁজতে হবে, আমাদের সব ফাইল ওর দখলে। আর রিসেন্টলি খুশির কন্ট্যাক্টে যে এসেছে সেই নাকি চাড্ডার খুনের সাথে জড়িত, তাড়াতাড়ি করে একটু খোঁজ লাগাও তো। সন্ধ্যাবেলাতেই প্রকাশ কয়েকজন লোক পাঠায় ওই হোটেলে যেখানে ফাতে আছে। ওদের আসার আভাস পেয়ে কেটে পড়ে ফাতে। সেখানে গিয়ে কাউকেই পায় না ওরা, আর ওদেরকেই গোপন ক্যামেরাতে দেখছিল ফাতে। এটার একটা স্ক্রিনশটও নিয়ে নেয় ফাতে। কিছুক্ষণ পরে খুশি দেখা করতে আসে ফাতের সাথে আর বলতে থাকে পাঞ্জাবের ডেইরি ফার্মে কাজ করে একজন দিল্লিতে আসে, চাড্ডার সম্পর্কে জিজ্ঞেস করে। তারপর ওর সাথে দেখা করতে যায়। কয়েক ঘন্টা পরে দেখা যায় চাড্ডার তার লোকেদের সাথে মারা গেছে। তুমি আসলে কে আর কি করো তুমি ফাতে?
তখন তার কাহিনী বলতে শুরু করে ফাতে। আমি এক সরকারি এজেন্সির জন্য কাজ করতাম। সরকারি কাজ বেসরকারিভাবে করতে হতো আমাদেরকে। যদি কোনো মিশনে গিয়ে ধরা পড়ি তবে আমি ওদের কেউ না, আর যদি সাকসেসও হই তাও কোনো মেডেল পাবো না। আমার জবটা ঠিক এমনই ছিল। একদিন ফাতে আসে এক গ্রুপের সাথে দেখা করতে। দেশের কিছু সিক্রেট ফাইল ছিল ওদের কাছে, সেগুলোই নিতে এসেছিল ফাতে। ওর হাতে একটা ব্যাগও ছিল, আর সেটার মধ্যে এনেছিল ধামাকা। 4 মিনিটের মধ্যে ড্রাইভটা না দিলে ফুটে যাবে সেই ধামাকা, আর 300 মিটারের মধ্যে সবকিছু ধুলোতে পরিণত হয়ে যাবে। এটাতে অনেক ভয় পেয়ে ওকে ড্রাইভটা দিয়ে দেয় ওরা। তারপরে ওদের শেষ রক্ষার হয় না, ধামাকার শিকার হয়ে যায় ওরা সবাই। গল্পটা শেষ হলে ফাতেকে ওর বাসায় নিয়ে আসে খুশি। তারপর পরে ফাতে রাজা আর সত্যপ্রকাশের সম্পর্কে জানতে চায়। তখন খুশি বলে ওরা চাইনিজ সাইবার গুন্ডা, এরাই ইন্ডিয়ার লোন অ্যাপ চালু করেছিল, আর 4টার মতো লোকদের দিয়ে এটা পরিচালনা করত। এরা যদি এত বড় মাপের লোক হয় তাহলে এদের সাথে নিমরাতের কি সম্পর্ক জানতে চায় ফাতে। উত্তরে খুশি বলে নিমরাতের সাথে আমার সম্পর্ক থাকায় নিমরাতকে দিয়ে আমাকে ধরতে চেয়েছিল। তারপর পরই ঘরের একটা গোপন দরজা খোলে খুশি। দেখা যায় ভেতরে পুরো কম্পিউটারাইজ সিস্টেম। তারপর খুশির কিছু কলিগের সাথে পরিচয় করিয়ে দেয় ফাতেকে, আর হোটেলে আসা গুন্ডাদের ছবি মেয়েটাকে দিয়ে ডিটেলস জানতে চায়। মেয়েটা বলে অল্প কিছুটা সময় লাগবে, তাহলে আমি ডিটেলস কালেক্ট করে দিব আপনাকে। পরে ফাতে খেয়াল করে দেখে এদেরকে ধরার জন্য খুশি অনেক কিছু একত্রিত করেছে। রাত্রেবেলা দুজন 2 রুমেই থাকে। খুশি ঘুমিয়ে পড়ে আর ফাতে রিচার্জ করতে থাকে। আসলে যারা সাইবার দুর্নীতি করে ওদের জাল অনেক দূর দিয়ে ছড়ানো। মনে করেন আপনি ওদের শিকার হয়েছেন, তো আপনার কন্ট্যাক্টে সবার ডিটেলস চলে যাবে ওদের কাছে। সেখানে থাকা সবার কন্ট্যাক্ট লিস্টে থাকা অন্য সবারও ডিটেলস পেয়ে যাবে ওরা। যদি কেউ 40 জনের কন্ট্যাক্ট লিস্ট ফলো করে আর সবার কন্ট্যাক্ট লিস্টে মিনিমাম যদি 50 জন করেও থাকে, তারপরেও প্রায় 5 কোটি মানুষের ডিটেলস পেয়ে যাবে ওরা। তো হয়তো আমাদের জানার অজান্তে কেউ আমাদেরকে ফলো করছে। আপনি তো মনের সুখে মোবাইল দেখছেন আর ওরা দেখছে আপনাকে। এগুলো চিন্তা করতে করতে সেখানেই ঘুমিয়ে যায় ফাতে। পরদিনই সে চলে আসে আয়াপ্পার সাথে দেখা করতে। ফাতে যখন এজেন্সিতে ছিল তখন ওর বস ছিল আয়াপ্পা। তিনি ফাতেকে নিজের ছেলের মতোই দেখত। ওকে দেখেই অনেক খুশি হয়ে যায় আয়াপ্পা, কারণ এক মিশনে গিয়ে ফাতে মারা গিয়েছিল। মানে এটা বিশ্বাস করিয়েছিল সবাইকে যে সে মারা গেছে। তখন আয়াপ্পা তাকে জানায়, আমি তোমাকে এখন তেমন একটা সাহায্য করতে পারবো না, কারণ এজেন্সিতে আর আমার তেমন একটা পাওয়ার নেই। এটা শুনে ফাতে বলে, কিছুই দরকার নেই আমার স্যার, শুধু আপনার হাতের 1 কাপ চাই খেতে এসেছিলাম। তারপর পরে সত্যপ্রকাশের ছবি দেখে বলে, কে স্যার? ওর ছবি দেখে কেন জানি অনেক চিন্তিত হয়ে পড়ে আয়াপ্পা, আর বলে, ওর সাথে তোমার কি সম্পর্ক? ও কিন্তু অনেক বিপজ্জনক লোক। পরে এক ইয়ার্ট এসে জানায় সত্যপ্রকাশ আর রাজার সম্পর্কে, কোথায় থাকে, সিকিউরিটি কেমন, সবকিছু জানায় আয়াপ্পা। পরে বলে, কি হয়েছে ওদের সম্পর্কে জেনে তুমি কি করবা? তখন নিমরাতের সম্পর্কে জানায় ফাতে, আর এটাও বলে এর শেষ আমি দেখেই ছাড়বো। সেদিন রাত্রেবেলায় দেখা যায় সত্যপ্রকাশ তার বাড়িতে। ওর এক চেলাকে বলে, একজনকে তোরা খুঁজে পাচ্ছিস না? তখন সে জানায়, খুব তাড়াতাড়ি খুঁজে আনবো স্যার। লোকটা সেখান থেকে যাওয়ার পরে ফাতে ওকেও মেরে দিয়ে চলে আসে প্রকাশের কাছে, আর বলে, তোর ভাগ্য খারাপ যে নিমরাতের নিখোঁজ হওয়ার পিছনে তোরও হাত আসে। আমি জানি না যে নিমরাত কার কাছে আছে, কিন্তু যদি তোর এখান থেকে বের হয় তাহলে তোর খবর আছে, আর কাল থেকে তোর সব 2 নম্বর ধান্দার দোকান বন্ধ। সাথে সাথে একটা গল্পও বলে ওকে। গাজীপুরে 12 বছরের এক ছেলে ছিল। সে জীবনে বড় কিছু হতে চাইতো। গ্রামের মানুষও তাকে নিয়ে অনেক গর্ব করত, কিন্তু তার বাবা ওকে প্রচুর মারধর করত। একদিন হঠাৎই ওর বাবা বিদ্যুতের তারে আটকে মারা যায়। এতে পুরো গ্রাম চিন্তিত হয়ে পড়ে যে ছেলেটার এখন কি হবে, কিন্তু তারপর থেকে ছেলেটাকে আর কেউই দেখেনি। আমার মনে হয় ওর বাবা দুর্ঘটনায় মারা যায়নি, তার ছেলেই মেরে ফেলেছিল ওকে। তোর কি মনে হয় প্রকাশ? তুইও তো গাজীপুর থেকে এসেছিস, তাই না? আসলে তখনকার সেই 12 বছরের ছেলেটাই এখনকার সত্যপ্রকাশ। এটা ফাতে খুব ভালো করেই জানতো। তখন ফাতে বলে, আমি আগে যা করতাম ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন তোদের জন্য আবার শুরু করতে হবে দেখছি। একদিনের সময় দিয়ে সেখান থেকে চলে যায় ফাতে। দেখা যায় প্রকাশের বাড়ি সবাইকে মেরে দিয়েছিল সে। এদিকে ফাতে ওর বাড়ি থেকে চলে যাওয়ার পরে প্রকাশ নিমরাতের কাছে চলে আসে আর বলে, তোর মতো গ্রামের এক সাধারণ মেয়ের জন্য এতজনকে মেরে দিয়েছে, মনে হয় তোর সাথে ওর কোনো ইমোশনাল কানেকশন আছে। এগুলো শুনে নিমরাত বলে, ইমোশন সম্পর্কে তুই কি বুঝবি? আর আমি যা বলছি শোন, ফাতের কাছে গিয়ে মাপ চেয়ে নে, না হলে তুই শেষ। এগুলো শুনে অনেক ক্ষেপে যায় প্রকাশ, আর পরদিনই খুশির বাড়িতে লোক পাঠায়। ওকে ধরতে অনেক লোক এসেছে। এসব কিছু টের পেয়ে গোপন রুমে গিয়ে পালায় খুশি। গুন্ডাগুলোর বাড়িতে এসে কাউকেই খুঁজে পায় না। ওরা চলে যাচ্ছিল, ঠিক তখনই কিছু একটা আওয়াজ পেয়ে দরজাটা খোলে আর খুশিকে দেখতে পায়। খুশি তো ওদের দেখে অনেক ভয় পেয়ে যায়। সে মনে করতে থাকে আজই হয়তো তার জীবনের শেষ দিন। ঠিক তখনই সেখানে ফাতে চলে আসা সবাইকে মারতে শুরু করে। এক নিমিষেই সবাইকে মেরে দেয় ফাতে। তখন খুশি এসে জড়িয়ে ধরে ফাতেকে, ওকে ভালোবেসে ফেলে খুশি। এ পর্যায়ে আবারও দেখা যায় রাজাকে। তখন সেক্রেটারি এসে জানায়, সার্ভারে মেল ওয়ার দিয়ে দিয়েছি স্যার, আমাদের টার্গেট ফুলফিল্ড।
তখন রাজা বলে ৬৬,০০০ গ্রাম, সেখানকার ৮২ কোটি ব্যাংক অ্যাকাউন্ট, আর মঞ্জিল শুধু একটা, সব অ্যাকাউন্টে একটা ক্লোন মেসেজ যাবে। তখন ৮২ কোটি ব্যাংক অ্যাকাউন্ট আমার। ঘটেও ঠিক তেমনটাই, সবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হতে থাকে। এতে মানুষের মধ্যে অনেক ভয় ঢুকে যায়। কিভাবে তাদের সবার ব্যাংকের টাকা গায়েব হয়ে যাচ্ছিল ওরা কিছুই বুঝতে পারছিল না। এতে ব্যাংকগুলোর সামনে গিয়ে আন্দোলন করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। এগুলো দেখে খুশি বলে আমি শিওর ওইসব ব্যাংকের সার্ভারে মেলওয়্যার দেওয়া হয়েছে, তারপর ক্লোন SMS এর মাধ্যমে টাকা গায়েব করেছে ওরা। এটাতে ফাতে বুঝে যায় ওরা এবার বাকি ব্যাংকগুলোকেও টার্গেট করবে, তোদেরকে থামাতেই হবে আমার। এদিকে রাজা একটা প্ল্যান করে বসে, ফাতের ফেস ব্যবহার করে একটা ভিডিও আপলোড দেয়, যেটাতে ফাতে বলছিল ৬৬,০০০ গ্রাম, ৮২ কোটি ব্যাংক অ্যাকাউন্ট, আর মঞ্জিল একটা, আমাকে থামাতে পারলে থামাতোরা। এই ভিডিওটা গোটা দেশে ভাইরাল হয়ে যায়। পুরো দেশের মানুষ জেনে যায় যে তাদের ব্যাংকের টাকা গায়েব হওয়ার পিছনে ফাতে সিংয়ে আছে। আরও সহযোগী হলো খুশি শর্মা। এটাতে দুজনের বিরুদ্ধে মামলা হয়ে যায়, দুজনই পালাতে থাকে পুলিশ থেকে। ঠিক তখনই ওদের দেখে ফেলে একটা টিম আর পিছা করতে থাকে। অনেক কষ্ট করে কোনো মতো সেখান থেকে বেঁচে একটা জায়গায় চলে আসে ওরা দুজন। এখানেই ছিল খুশির বাকি সহযোগীরা। সবাই মিলে টাকার ট্রান্সফারটা আটকানোর জন্য জান প্রাণ লাগিয়ে কাজ করতে থাকে। তখনই নিশীথ বিশ্বাসের কল আসে, কিরে ফাতে, যে মেয়েকে খুঁজতে তুই গ্রাম থেকে এসেছিলি তার কথাই ভুলে গেছিস সব টাকার চক্করে পড়ে? ওকে ফেমাস করার জন্য সব তৈরি করা শেষ। তারপর প্রকাশের সাথে কথা বলিয়ে দেয়। তখন প্রকাশ বলে, একটা কাহিনী তুই শুনিয়ে গেছিলি ফাতে, তো এখন একটা তামাশা আমি দেখাবো। তারপর একটা লিঙ্ক দেয় ফাতেকে, সেটা ওপেন করতে দেখতে পায় ওই বিদ্যুৎ চেয়ারে নিমরাত। তখন প্রকাশ জানায় এই তামাশার জন্য ২০ লাখ ভিউ লাগবে। যখন ২০ লাখ ভিউ হয়ে যাবে তখন কারেন্টের পাওয়ার অনেক বেড়ে যাবে আর মারা যাবে নিমরাত। তোকে বাঁচাতে পারলে বাঁচিয়ে নে। এটা শুনে ওই ভিডিওর লোকেশন ট্র্যাক করতে বলে টিমকে, কিন্তু এক একজন এক এক লোকেশন পাচ্ছিল, কেউই সঠিক লোকেশনটা পাচ্ছিল না, কারণ এই ভিডিওটা হাইলি ইনক্রিপ্ট করা ছিল। এই ভিডিও থেকে কোনোভাবে এর IP অ্যাড্রেসটা পাওয়া সম্ভব নয়। আস্তে আস্তে ভিউ বাড়ছিল, সাথে সাথে বিদ্যুৎও। এক পর্যায়ে ২০ লাখ ভিউ পার হয়ে গেলে মারা যায় নিমরাত। এটা দেখে ফাতে অনেক কষ্ট পেয়ে যায়, কেননা নিমরাতকে তো সে সবসময় ছোট বোনের মতোই দেখত। এই ভিডিওটা দেখে গোটা দেশ কেঁদেছিল। তারপর পরে নিশীথ বিশ্বাসের লোকেশন পেয়ে যায় ওরা। ফাতে আর খুশি চলে আসে সেই হোটেলে, এক এক করে সব গার্ডকে মেরে চলে আসে ওর রুমে। তারপর সেখানে থাকে মেয়েটাকে তাড়িয়ে দিয়ে ওর পিণ্ডিতে লাগে। এক ঝাটকাতেই ফাতে মেরে ফেলে নিশাত বিশ্বাসকে। সেখান থেকে সোজা চলে আসে প্রকাশের আস্তানায়। পাশের বিল্ডিং একটা বন্দুক দিয়ে খুশিকে সবকিছু শিখিয়ে দেয় যে কিভাবে গুলি করতে হয়, কিন্তু খুশি তো এটা কখনো করেনি, আর সে জানায় যে এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। তারপরে ওকে কাভার দিতে বলে চলে যায় ফাতে। সাথে সাথেই গাড়ি নিয়ে এন্ট্রি নেয় প্রকাশের আস্তানায়, আর গাড়ি দিয়েই পিছে মারতে থাকে এক একজনকে। তারপর বন্দুক হাতে যেতে থাকে উপরের দিকে। সবাইকেই পাখির মতো মারছিল ফাতে, এত লোকে যেন ফাতের কাছে কিছুই না। এদিকে প্রথমবার খুশি গুলি করলে সেই পড়ে যায়, পরে ঠিকঠাকভাবে কাভার দেয়। কয়েকজনকে মেরে সেও চলে আসে প্রকাশের আস্তানায়। ওর সার্ভার রুমে গিয়ে চিপটা লাগায়। ঠিক তখনই প্রকাশ এসে ওকে দেখে ফেলে। পরে খেয়াল করে দেখতে পায় ওদের সিস্টেম ব্রিস্ট হয়ে গেছে। খুশির সহযোগীরা এটার অ্যাক্সেস পেয়ে গেছে। এটাতে রাজার সবকিছু ফ্রিজ হয়ে যায়, কোনো কিছুতেই ওরাও অ্যাক্সেস পাচ্ছিল না। এটাতে অনেক রেগে গিয়ে প্রকাশ খুশিকে ধরে এনে ওই বিদ্যুৎ চেয়ারটায় বসিয়ে দেয়। এবার খুশির পালা। ঠিক তখনই ফাতে চলে আসার প্রকাশের হাতে গুলি করে বাঁচায় খুশিকে, আর সেই চেয়ারেই বসিয়ে দেয় প্রকাশকে। এতদিন সে মানুষকে যেভাবে মারতো এখন ওকেও ঠিক সেভাবেই মারা হবে। সাথে সাথে সোশ্যাল মিডিয়াও লাইভ করা হচ্ছিল। আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে আর প্রকাশের ভয়ও। ২০ লাখ ভিউ হতেই মারা যায় প্রকাশ। এদিকে এগুলো সবকিছুই দেখছিল রাজা। পরে সেখান থেকে ফাতে সোজা চলে আসে রাজার বাড়িতে, যেখানে ২০০ লোক নিয়ে ফাতের জন্য অপেক্ষা করছিল রাজা। এখানে এসেই এক নিমিষেই ১০০ জনকে মেরে দেয় ফাতে, যেটা সিনেমার শুরুতেই দেখা গিয়েছিল। তারপর পরে ধামাকার কবলে পড়ে যায় ফাতে। ফাতে অজ্ঞান হয়ে থাকলেও নিমরাতের কথা ওর মাথা থেকে যাচ্ছিল না। তখন উঠে যায় ফাতে আর আবারও আগাতে থাকে সামনের দিকে। অনেক মানুষ আসে ওকে থামাতে, কিন্তু সবাইকে পাখির মতো মারছিল ফাতে। এতগুলো মানুষ যেন ফাতের কাছে পান্তা পানি। চোখের পলকেই সবাইকেই মেরে দেয় ফাতে। মার্কোর তাণ্ডব তো দেখেছেন, কিন্তু ফাতের তাণ্ডব আমার কাছে পার্সোনালি বেশি ভালো লেগেছে। তারপর সবাইকে মেরে চলে আসে রাজার কাছে। তখন সেক্রেটারি রাজাকে বাহিরে রেখেই দরজা লাগিয়ে দেয়, কিন্তু রাজা বলে এটা তো বুলেট প্রুফ না, আমার আগেই তুই মরবি দেখিস। ঠিক তখনই ফাতে মেরে দেয় সেক্রেটারিটাকে। আর রাজা বলতে থাকে তোমার মতো আমিও একই এজেন্সিতে কাজ করেছি, হঠাৎ একদিন বন্ধ করে দেওয়া হয় সেটা। এতদিন আমরা প্রয়োজনীয় ছিলাম আর এখন হয়ে গেছে ওদের বোঝা, এজন্যই আমি এসব কাজ করা শুরু করে দিয়েছি। এগুলো শুনে ওর উপর একটুও সিম্প্যাথি হয় না, আর ধাপ করে রাজাকে মেরে দেয় ফাতে। আর বলে আমি তোর মতো না, এখনও দেশের জন্য জান দিয়ে দিব, আর প্রয়োজন হলে হাজারো লাখো মানুষের জান নিয়ে নিব।
সবকিছু শেষ হওয়ার পরে ওরা দুজনে দেখা করে। তখন খুশি যেন আমি আবারও লন্ডনে চলে যাব আর এখানকার মানুষকে আমি অনেক মিস করব। তখন ফাদে বলে এখানকার মানুষও তোমাকে অনেক মিস করবে আর আমি গ্রামে গিয়ে নিজের একটা ডেইরি ফার্ম দিব। তারপর একে অপরকে বিদায় জানিয়ে চলে যায়। এই বিদায়ে দুজনের মনে অনেক খারাপ হয়ে যায়, কেউ কাউকেই কোনো মতেই ছেড়ে দিতে চাইছিল না। পরে হঠাৎই ফাতে এসে বলে আমার ডেইরি ফার্মের জন্য একজন কম্পিউটার জানা পার্টনার খুঁজছিলাম। তখন খুশি বলে কত পার্সেন্ট দিবা? এটা শুনে ফাতে বলে 100% নিয়ে নিও তুমি, একজন আরেকজনকে পেয়ে যেন সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক তখনই পাশ থেকে ওদের উপর একটা বন্দুক তাক করে কেউ, গুলি চালায় আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। আসলে একটা এক্সপ্লেন দেখে আপনি কখনোই মুভি দেখার মতো মজা পাবেন না। সিনেমার আসল মজা পেতে হলে পুরো সিনেমাটা দেখুন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, নাহলে কিন্তু ফাতে চলে আসবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।